আপনি দেখেন, আমরা ভারতের সাথে, ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে এবং সহায়তার পরপরই আমরা দেখলাম যে এই সহায়তার ভিত্তিতে ভারত আমাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে নানাভাবে। এবং আওয়ামী লীগ সরকারই তখন প্রথম ভারতের আধিপত্যবাদ মোকাবেলার জন্য নানাভাবে এখান থেকে সেনা প্রত্যাহারের নানা কার্যক্রম শুরু করেছে। এবং 71 সালের পর থেকে এ পর্যন্ত আমাদেরকে, আমরা আধিপত্যবাদী মানে সরাসরি আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা যে যে একটা রাষ্ট্রের দিক থেকে প্রশ্নবিদ্ধ এবং আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা কিন্তু ভারত নানাভাবে। সম্প্রতি যেটা হয়েছে মিয়ানমার আমাদের এখানে আপনার রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে এখানে একটা আলাদা আরেকটা সংকট তৈরি করেছে। আমি আলাদা আলাদা করে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, ভারতের সাথে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো অবশ্যই পর্যালোচনার দাবি রাখে। আমরা তো অনেক চুক্তি জানিই না। এখন দ্বিতীয় কথা হচ্ছে, এই চুক্তি যদি এমনই থাকে যে নন ডিসক্লোজার, তাহলে আমরা জানবো কিভাবে? তবে এই যে আমরা সাধারণত আধিপত্যবাদ বিরোধী, চুক্তি বিরোধী, আমি এটা 2 পয়সা দেই। আমি আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র, মানে যদিও মানে আমার পড়তে ভালো লাগে। কোন চুক্তি নাই রাষ্ট্র টু রাষ্ট্র যেটা নন ডিসক্লোজার আছে। চুক্তি হওয়ার আগে নন ডিসক্লোজার আছে, হওয়ার পরে কোনোটা নাই। যদি না আর্মস, অন্য কোনো আছে স্পাই, ওরকম কোনো কিছু না হলে কোনো চুক্তি নাই। মানে এই যে এইসব চুক্তি, পানি চুক্তি, নদী বন্টন, কিচ্ছু নাই। নাই মঞ্জু ভাই, নাই এরকম কোনো চুক্তি যেটা পাবলিকলি পাওয়া যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে, কিছু কিছু জিনিস আছে আমাদের পলিটিক্যাল রেটরিক আকার আমরা বলি। যে আমরা যখন বলি যে, যেমন আমরা এখন বলছি যে ভারত আমেরিকার কাছে আমরা দেশ বিক্রি করে দিয়েছি, যেটা আনিস আলমগীর ভাই বললেন আর কি। তো এখানে আমরা এই ধরনের ব্লেমিং এ না গিয়ে আমরা যদি কনটেক্সটে যাই যে কি হয়েছিল আসলে, আমেরিকার সাথে এই ট্রেড এগ্রিমেন্টটা কেন করতে হয়েছিল, এটা তো আমাদের কাছে পরিষ্কার। যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প, সে হঠাৎ করে বলল যে আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের যে বাণিজ্যের অসমতা আছে এটা দূর করার জন্য সে ট্যারিফ আরোপ করা শুরু করলো। এটা তো শুধু বাংলাদেশের সাথে না, বিভিন্ন দেশের সাথেই সে করলো। করতে গিয়ে আমাদেরকে 39% ট্যারিফ দিল। মঞ্জু ভাই, আবার একটু কারেকশন করি। যখন আমরা এই চুক্তি করি তখন আমাদের ট্যারিফ ছিল 20%, 20% থেকে 19% হয়েছে। 38% থেকে 20% আগেই নামছে এই চুক্তি হওয়ার আগে। সেটাই তো আমি বলছি। জি, সেটা আপনাকে আমিও কারেকশন দেই। সেটা হচ্ছে, যখন 39 করা হলো তখনই কিন্তু বাংলাদেশ থেকে যোগাযোগ করা হলো। যোগাযোগ করার প্রেক্ষিতেই তখন আমেরিকানরা বলল আমরা এটা কমে দিচ্ছি, তবে আমাদের সাথে একটা চুক্তিতে আসতে হবে। শুধু বাংলাদেশের সাথে না, অনেক দেশের সাথেই তারা এই শর্তটা দিল। এই তাদের সাথে একটা চুক্তিতে আসবো এই শর্তে কিন্তু এটা 20 করা হলো এবং চুক্তির পরে এটাকে 19-এ নামানো হলো, 1% কমানো হলো। এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে তার সাথে যদি আমার বাণিজ্যে অসমতা দূর করতে হয়, সে আমার থেকে পোশাক কিনছে, সে আমার থেকে ধরেন দয়া তো করতেছে না, হিমায়িত না। আমি কথাটা শেষ করি প্লিজ। আমরা হচ্ছে কি, কনটেক্সটে আলোচনা না গিয়ে যদি আবেগ দিয়ে আলোচনা করি, তাইলে এখানে কখনোই সঠিক। যেমন ভারতের চুক্তির ব্যাপারেও এই ধরনের কথাই আমরা কিন্তু পড়েছি। এখন আসেন, আমরা তাদের সাথে একটা ট্রেড এগ্রিমেন্টে গেলাম যে আমরা যেহেতু আমাদের একটা গার্মেন্টস গুলো উদ্বিগ্ন হয়ে পড়লো যে আমরা আমাদের মার্কেট হারাবো, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে এই আলোচনাগুলো হলো। এখন কথা তো, আপনার কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তো আমরা কোনো দয়া করছি না। এটা তো তাদের, আমেরিকা যদি বলে যে তোমার থেকে আমি যে পরিমাণ জিনিস কিনবো সেই পরিমাণ জিনিস আমার থেকেও তোমাকে কিনতে হবে, এটা তো আমরা সব জায়গাতে আমরা চাই। আমরাও তো চাই যে আমাদের এই মানে বাণিজ্য অসমতাটা দূর হোক, তো বাণিজ্য ঘাটতিটা দূর হোক। তো এখন আমেরিকার কাছে আমরা আমেরিকা থেকে আমরা কি কিনবো, আমেরিকা থেকে আমরা কি কিনতে পারি? তো সেই জন্যই সে নানা অস্ত্র, নানা তুলা, নানা তেল, গ্যাস, এই জিনিসগুলো আমাদের উপর আরোপ করেছে। এখন কথা হচ্ছে, আমেরিকার সাথে আমাদের এই চুক্তিটা করতে আমরা বাধ্য কিনা, আমাদের একটা দায় আছে। যেহেতু আমরা গার্মেন্টস শিল্পটা নির্ভরশীলতা আছে, সেই কারণে আমাদেরকে একটু নত থাকতে হচ্ছে। এখন নত থাকতে গিয়ে আমি কতটুকু নত হব, সেটাই হচ্ছে যৌক্তিক প্রশ্ন। এখানে যে কোনো একটা চুক্তি করলেই এই আলোচনার চাইতেও আমি মনে করি, আমি এটার সাথে একমত যে পার্লামেন্টে এই আলোচনাটা উঠুক, যে আমি যতটুকু পাচ্ছি, আমি যে 19% একটা বেনিফিট পাচ্ছি, এটাতে আমার ইকোনমির ডিপেন্ডেন্সি এবং অবস্থাটা কোথায়, এবং আমেরিকাকে আমি যে জায়গাটাতে ছাড় দিয়েছি সেই ছাড়টা আমার মানে আরো বড় ধরনের স্বার্থের ব্যাঘাত ঘটছে কিনা। যদি ঘটে, এখানে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমেরিকার সাথে ফার্দার কূটনীতি করতে হবে যে ভাই তুমি তো আমাকে এবারে এই জায়গায় আমাকে ছাড় দাও।
এখানে যেহেতু না মঞ্জু ভাই, আমি আপনার সাথে চুক্তির ডিটেলে যাব না, কারণ আমার বিশ্বাস আপনি চুক্তিটা আমার থেকে ভালো করে পড়ছেন, কিন্তু আপনি আসলে মানে আমি চুক্তির আগের থেকে আমি আপনাকে প্রশ্নটা করি। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে যদি ব্যস্ত থাকতো তাহলে সেই চুক্তিগুলি কেন বাতিল করা হলো না, সেই চুক্তিগুলি কেন সামনে আনা হলো না, সেইটা আপনি আমাকে একটু বলেন। সেটা 2 বছরের তত্ত্বাবধায়ক সরকার করে নাই, এখন সরকার কেন করতেছে না সেটা আমাকে একটু বলেন। 2 নম্বর হচ্ছে, সরকারের ক্ষমতা থেকে 3 দিন আগে এই চুক্তিটা করা কেন প্রয়োজন হলো? বইলা যে বিএনপির সঙ্গে আমি আলোচনা করছি, জামাতের সঙ্গে আলোচনা করছি, যেখানে বিএনপি কোনো কিছু বলে নাই, জামাত বলছে তার সঙ্গে আলোচনা করে নাই। 2 নম্বর হলো 3 দিন আগে থেকে এই জিনিস করার সময় এইটা সুপ্রিম কোর্টে পেন্ডিং এবং অলরেডি বাতিল হয়ে গেছে সেই ট্যারিফের ব্যাপারটা, এবং কোনোদিন কোনো একটা ট্রেড এগ্রিমেন্ট পারস্পরিক আলোচনার ভিত্তিতে ছাড়া এমনি হইতে পারে না যে আমরা 7 সমুদ্র 13 নদীর পার থেকে গিয়া ওদের কৃষিজ পণ্য কিনবো বিকজ আমরা ওদেরকে কম পয়সায় মানে দর্জিগিরি করে দেই, ওদের জামা সেলাই দেই এবং এইটার সাথে এটা নির্ভরশীল। এটা হইতেই পারে না। ওদের অর্থনীতিবিদরা হিসাব করে দেখাইছে, মঞ্জু ভাই এটা আপনি আরো ভালো করে জানবেন, যে আমরা যদি ওদের কাপড় না সেলাই ওরা এত সস্তায় কাপড় পাবে না। আমরা যদি ওদের উপরে ডিপেন্ডেন্ট হই, ওরাও আমাদের উপরে ডিপেন্ডেন্ট, ওরা আমাদের কোনো দয়া করে না। ভাইরে, এই কথাটাই তো আমি তো বললাম, এই আলোচনাটা এভাবে টক শোতে না করে এটা নিয়ে আসেন, আমরা একদম তথ্যভিত্তিক জামাতে ইসলামী এইটা সংসদে কেন বলে না? আপনি জামাতে ইসলামী এটা সংসদে কেন বলে না? ভাই, জামাতে ইসলামী সংসদে আপনি তো এটার উত্তর দিয়ে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, এই চুক্তিটা করার সময় এটা তো হুট করে চুক্তিটা হয় নাই, এটার একটা লম্বা প্রসিডিউর ছিল। এবং আপনারা এই যে বারবার আনিস আলমগীর ভাই কিছু কথা বলেন, যে কথাগুলো সারবত্তা কম। যেমন আপনি দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমরা কাদেরকে বুঝি? অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করেছে কারা? অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী জায়গায় বেশিরভাগই বিএনপি, জামাত এবং কিছুটা হয়তো এনসিপির ইনফ্লুয়েন্স ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা সচিব ছিল, এখন তো তারাই সচিব বেশিরভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় রেভিনিউ বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন, উনি তো এই এখনো রেভিনিউ বোর্ড কন্টিনিউ করে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনমন্ত্রী, তারপরে বিভিন্ন জায়গায় পররাষ্ট্রমন্ত্রী। আপনি তো দেখবেন যে এখানে যে অভিযোগটা আছে, বিএনপি বলছে অন্তর্বর্তীকালীন সরকারে জামাতের ইনফ্লুয়েন্স ছিল বেশি, আর জামাত বলছে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বিএনপির পছন্দ মতো চলেছে। এবং আমরা দেখেছি যে কোনো সিদ্ধান্ত বিএনপি, জামাত, এনসিপি কে ম্যানেজ করে অন্তর্বর্তীকালীন সরকার চলেছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে দুর্নীতির অভিযোগটা আসছে, সেই দুর্নীতি তদন্ত হচ্ছে না কেন? এখন সেই দুর্নীতির তদন্তটা কেন এনে সামনে আনা হচ্ছে না? আমি তো মনে করি দুর্নীতির তদন্তটা সামনে আসলে এই বর্তমান যারা ক্ষমতাসীন আছেন তাদেরই আজ্ঞাবহ সচিব, তাদেরই আজ্ঞাবহ আমলারা, তাদেরই আজ্ঞাবহ লোকরাই ধরা পড়বেন। তো আমি যেটা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো দল ছিল না, তারা অন্তত অল্প কিছু লোক, ব্যক্তি। এবং আপনি দেখবেন দুর্নীতির অভিযোগ তাদের ব্যাপারে যেটা উঠে, স্পেসিফিক 3-4 জনের ব্যাপারে উঠে, বাকিদের ব্যাপারে কোনো কথা উঠে না। ইভেন এখনো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সবার নাম বলতে বললেও অনেকে নামও বলতে পারবেন। তো সুতরাং আমি যেটা বলছি, আপনি যখন একটা কথা বলবেন সেটার যুক্তি সঠিক আকারে বলতে হবে। দুদকে যে কমপ্লেন গুলা সাবমিট হয়েছে সেগুলো এখন স্টপ হয়ে আছে কেন? এখনো পর্যন্ত দুদকের ডিজি বা দুদকের পরিচালকদের নিয়োগ দেওয়া হলো না কেন? এই জিনিসগুলো আগানোর জন্য, শুধু কি মুখ সুখ করার জন্য? শুধু কি আপনার শেখ হাসিনার আমলকে ভুলিয়ে দিয়ে ইউনুস এটা করেছে, ইউনুস সেটা করেছে? বা ইউনুস করেছে, ইউনুসের বিরুদ্ধে লাগেন না কেন? ইউনুস যখন ক্ষমতায় ছিল তখন প্রত্যেকদিন ইউনুসের যমুনা ঘেরাও করতে পারছেন, এখন ইউনুসের গ্রামীণ ঘেরাও করেন না কেন? ঠিক আছে না? আমার কথা হচ্ছে আমি ওই প্রসঙ্গটাতে আসি। ভারতের সাথে আমাদের, আমি যেটা মনে করি, যে সমস্ত চুক্তির বিষয় আছে, স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে, স্পেসিফিক যদি কারো কোনো বক্তব্য থাকে, স্পেসিফিক আসা দরকার। আমরা রাজনৈতিক রেটরিক আকারে অনেক কিছু বলেছি, রাজনৈতিক রেটরিক থাকে। আপনি দেখেন, আমরা যে আওয়ামী লীগকে সবসময় বলেছি যে তারা ভারতের দালাল, তারা ভারতের আজ্ঞাবহ সরকার, এটা তো এখন প্রমাণিত হয়েছে। তাদেরকে আশ্রয় দিয়েছে ভারত, তাদেরকে অন্যায়ভাবে লালন পালন করছে ভারত। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কথাগুলো আনিস আলমগীর ভাই বললেন, এগুলো সত্য না। সরকার কিন্তু চোখে চোখ রেখে ভূমিকা রেখেছিল বলেই আনিস আলমগীর নিজেও বললেন যে উনি ইন্ডিয়ার বিরুদ্ধে লিখতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন তার অফিসে। তার মানে কি, আওয়ামী লীগের সময় ভারতের বিরুদ্ধে লিখতে গেলে নানা ধরনের সমস্যা হতো, তাই গত 1 বছর তো সমস্যা হচ্ছে না। ওকে, আমার মনে হচ্ছে আপনি দেখেছেন সীমান্তে পৌশিনের বিরুদ্ধে
বিজিবি ভূমিকা রেখেছে, সেখানে সাধারণ মানুষ গিয়ে সাথে দাঁড়িয়েছে। এটাই তো জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ। পরিবর্তনটা এভাবে এসেছে। পরিবর্তনটা হঠাৎ করে হবে না, গ্রাজুয়ালি হবে। আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কারণ ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের ওই যে উনি একটু মানে খোঁচা দিয়ে বললেন যে লাখ লাখ লোক অ্যাপ্লাই করছে, লাখ লাখ লোক মানে আপনার ভিসার জন্য আবেদন করছে, কিছুটা বাংলাদেশকে দেউলিয়াও বলে ফেললেন উনি। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলোকে শুধু ঠেস মেরে শুধু মানে একে অপরের দিকে আঙ্গুল তুলে না বলে, বাস্তবতা কেন আমার 4 লাখ লোক সেখানে ভিসা করতে চাচ্ছে, আমাদের বিজনেসের জায়গাটা থেকে আমার যেই সমস্যাগুলো আছে সেগুলো তো সমাধান করতে হবে। আদার দেন এই মানে একজন আরেকজনের দিকে দোষারোপ করে তো আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমি আনিস ভাইয়ের কাছে একটু যাই নতুন প্রসঙ্গ নিয়ে। তার আগে আমাদের একজন দর্শক ইটস আলমাস শাফি, উনি বলেছেন, খালেদ ভাই আপনি হয়তো জানেন না, বিডিএর বাইরে প্রায় একই দামে আরো কিছু জায়গা আছে গার্মেন্টস সেক্টরে, আর আমরা বানাই অল্প কিছু আইটেম। আমাদের কাছে কাপড় কেনা যদি দূর হয়, তবে আপনার থেকে কাপড় কোন পাগল কিনবে? ভাই আপনার জন্য আমি বলি, পরিষ্কার করে বলি, আমেরিকা কারো সাথে কোনো বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকান কোনো ব্যবসায়ী, কোনো ব্র্যান্ড কেউ কোনো দয়া করে না। আমরা সবচেয়ে কম দামে, সবচেয়ে কম লিড টাইমে বা সবচেয়ে প্রপার লিড টাইমে, সবচেয়ে প্রপার দামে কম মার্জিনে দিতে পারি বলে আমাদের থেকে নেয়। ওরা এটা আমাদের দয়া করে না। এটা আপনাদেরও বোঝা দরকার, গার্মেন্টস মালিকদেরও আমাদের বোঝানো বন্ধ করা দরকার, এবং সরকারেরও এটা বোঝা দরকার যে আমেরিকার এটা কোনো দয়া না। না খালেদ ভাই, কেউ কাউকে দয়া করে না, এটা বলে লাভ নেই। অ্যাবসলিউটলি তাহলে আমাদের গার্মেন্টস শিল্প বাঁচানোর জন্য যে টেরিফের কথাটা বলতেছে, আমি আমেরিকান পত্রপত্রিকায় পড়ছি রে ভাই, ওই টেরিফ যদি বজায় রাখতো, আমেরিকান অনেক স্ট্রিট শপ যারা এই কম দামে কাপড় বেচে, আমরা যে কাপড়গুলি পরি, যেগুলি বানাই, সেগুলি কম দামি বাল্ক কাপড়, এটার দাম বাড়তো, এটা 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 কোনোদিন থাকতো না। আমেরিকান সুপ্রিম কোর্ট কেন বাতিল করছে এই টেরিফ? আমেরিকান সুপ্রিম কোর্ট এই টেরিফ বাতিল করছে কারণ ওদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতো। খালেদ ভাই আমি একটু বলি, আমাদের দেশে লোকেরা বলছে না, আমরা ইন্ডিয়াতে চিকিৎসা না দিতে যাই, ভারতের হোটেল বন্ধ হয়ে গেছে, হসপিটাল বন্ধ হয়ে গেছে। অন্যের কি বন্ধ হয়েছে সেটা তো অন্য জিনিস। ভারত আমেরিকান লোকেরা কম দামে কাপড় পরতে পারবে না, এটা ঠিক আছে, আমেরিকার ক্ষতি হবে। আমার গার্মেন্টস গুলো কি হবে? আমরা কোথায় ভাই আমার গার্মেন্টস ক্ষতি হওয়ার আগে আপনি তো আমার কৃষকদের মাইরা ফেলতেছেন। আপনি তো বলতেছেন ওইখান থেকে কৃষিজ পণ্য আনতে। এটা কোন চুক্তি? আপনি চুক্তি একপাক্ষিক হয় নাকি? আপনি মঞ্জু ভাইকে এগুলো বোঝানো যাবে না। মঞ্জু ভাই এগুলি আমি বুঝতেছি না, যেগুলি মঞ্জু ভাই আমাদের বুঝাইছে সারা জীবন, হঠাৎ করে আমি মুগ্ধ, উনি আপনাকে বলি মুগ্ধ, এগুলো ওনার এগুলো চোখে লাগবে না। আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আমরা কেউ কারো প্রেমে মুগ্ধ না। কারা প্রেমে মুগ্ধ ছিল, কারা প্রেমে অসম চুক্তি হলো, সেটা এরকম একটা অসম চুক্তির পক্ষে আপনি মঞ্জু ভাই বলতেছেন, আমার এটা বিশ্বাস করা কঠিন। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাই, এটা আপনার ব্যাপার, আপনি অন্য প্রসঙ্গে যান। মঞ্জু ভাই আমার একবার বুঝাই, মঞ্জু ভাইয়ের সাথে যেহেতু আমার কথা হয়, মঞ্জু ভাই আপনার সাথে যেহেতু আমার কথা হয়, আপনি আমারে বুঝাই দেন যে চুক্তিটা ভালো। প্লিজ আমি একটু বলি, জি, এই যে সমস্যাটা এখানেই, সমস্যাটা আমাদের এখানেই। আমরা যখন কোনো আলোচনা করতে বসি, যখনই আপনার বিপক্ষে যাবেন তখন আপনি একটা ট্যাগ দিবেন, তখন আপনারটাই শুনতে হবে। না না মঞ্জু ভাই, আমরা তো আপনাদের শুনলাম 15 মিনিট, আপনি তো 10 মিনিট ধরে বক্তব্য দিলেন একইটাই। না না আনিস ভাই ট্যাগের কথা বলতেছি না, আমরা 15 মিনিট আপনি যুক্তি দেন না। এই যে আনিস আলমগীর দেখেন, নিজেকে এখন এই যে নিজেই ট্যাগের বিরুদ্ধে বলে নিজে একটা ট্যাগ দিয়ে দিল। এই যে কথা কাজের মিল নাই, আসল চরিত্রটা হচ্ছে এরকম। না না ঠিক আছে, আপনাকে বলি, আমি তো আপনাকে যুক্তি দিয়ে বললাম, আপনি তথ্য দিয়ে বলেন। আমি তো যুক্তি দিয়ে বলছি, আমি আপনাকে যুক্তি না না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মঞ্জু ভাই, আমরা তো আনিস ভাইকে শুনি, আনিস ভাইকে সাপোর্ট করছেন। আনিস ভাই আমি বলি, আনিস ভাই আমি বলি, আনিস ভাই বলি, ধ্বংস করে দিয়েছে। আনিস ভাই আমি আপনাকে বলি, আনিস ভাই ধ্বংস করে দিয়েছে। আনিস ভাই আমি আপনাকে বলি, সেটা আপনি সমর্থন করতেছেন। আপনি আমার প্রশ্ন জবাব দেন। মঞ্জু ভাই আমরা একটু থামি, আমরা আনিস ভাইয়ের কাছে তথ্য দেন। আনিস ভাই কোন তথ্য দরকার আপনার? এই তথ্য আজকাল আর ওই সমস্ত চাপাবাজি চলে না। না না কিন্তু আপনি চাপাবাজি বলতেছেন আনিস ভাই, চাপাবাজি আপনি বলতেছেন, চাপাবাজি আপনি বলতেছেন, কিন্তু আপনি কি আমাদের কাছে আপনি এমন কোন তথ্য দিবেন যে তথ্য দিয়ে আমরা আসলে বুঝতে পারতেছি যে এইটা হইলে মানে আপেল টু আপেল আমরা কোনো কম্পারিজন কি দেখছি? যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ধরা যাক আমাদের 1000 টাকার বাণিজ্য আছে, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে 1000 টাকার বাণিজ্য তোমার সঙ্গে আমরা করব না, এর বিপক্ষে আমাদের কি করার আছে সেটা কি আপনি আমাদেরকে বলছেন কখনো? যদি আসলে সত্যি ডোনাল্ড ট্রাম্পের ওই সময়কার কথার ওই তো মানে হয়, আমাদের কাছে কি আর কোনো বিকল্প ছিল? আনিস ভাই আমাদের কাছে বিকল্প ছিল কি না ছিল সেটা অন্য কথা, কিন্তু আমরা বিকল্প ছিল না বলে কি আমরা কি সমুদ্রে ঝাঁপ দেব? আমরা কি এমন একটা চুক্তি করব যেটা একটা সেক্টর? হাসতেছেন কেন আপনি?
আপনি একটা আর সেক্টরের আপনি কথা তথ্য দেন বলতেছেন। না, আপনার কাছে তো তথ্য চাচ্ছে, তথ্য দেন না। আপনি আচ্ছা। তথ্য চাই চ্যাট জিপিটি করেন, এটার জন্য আজকাল ইয়ে লাগে না, এটার জন্য হাসাহাসি করার আচ্ছা, দরকার আচ্ছা, নাই। আনিস ভাই, আপনাকে পুরোটা দিয়ে দেবে আনিস ভাই, এই তথ্য। আজকে এতদিন পরে 5 বছর পরে 5 মাস পরে এসে আপনি বলতেছেন তথ্য দেন না, তথ্য দেন না। আচ্ছা, আনিস ভাই, আমি তথ্য এগুলো অন্যভাবে দিয়েছি। প্রশ্নটা করি। আনিস ভাই, আমি আপনার অন্যভাবে প্রশ্নটা করি। তথ্য আমাদের বহুবার যারা দিয়েছি, আমাদের পিছনে যারা গিয়ে ব্যবসায়ী, দেখেন গিয়া। আনিস ভাই, আমরা অন্যভাবে প্রশ্নটা করি। আমাদের যারা রপ্তানিমুখী ব্যবসায়ী যারা আছেন, তাদের কেউ কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটার কোনো প্রতিবাদ করছেন? তারা কি এটা বলছেন যে আমরা এই চুক্তিটা চাই না? কারণ যারা টাকা নিয়ে কাজ করে আসলে, মানে বাংলাদেশ থেকে জিনিস উৎপাদন করে ভ্যালু এডিশন করে যারা বিভিন্ন দেশে পাঠায়, এটা গার্মেন্টস ফ্যাক্টরি হোক, জুতা হোক, অন্য যা কিছুই হোক, তারা কি এইটার কোনো একটা প্রতিবাদ করে আমাদেরকে বলছে যে এটা একটা ভয়ঙ্কর চুক্তি হয়েছে, বিএনপি সরকারের কাছে দাবি জানাইছে যে এটা বাতিল করতে হবে? ভালো কথা বলেছেন। তারা কি কেউ বলেছেন একটি মহান চুক্তি করেছেন? তারা কি কেউ খুশি হয়েছে এই চুক্তিতে? না। তারা তো এই চুক্তিতেও খুশি হয়ে নাই। না, তারা তো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। বাংলাদেশে তো এখন প্রতিক্রিয়া ব্যক্ত করাই যায় না। প্রতিক্রিয়া ব্যক্ত করবেন কি করে? আপনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গেলে ওই ব্যবসায়ীকে ধরে আপনি একটা মামলা দিয়ে দিবেন। না আনিস সে ভাই, ব্যবসায়ী তো- আমি বুঝি হ্যাঁ। ব্যবসায়ীদের পেটে লাথি পড়লে কিন্তু ব্যবসায়ীদের মুখ দিয়ে কথা বাইর হয়। কোন ব্যবসায়ীরা যদি বুঝতো যে এতে বাংলাদেশের ক্ষতি হবে, মানে আমার লিড টাইমের চেয়ে বেশি টাইম দিয়ে আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাহাজে আনতে আমার 2.5 মাস লাগে, যেখানে আমি অন্য জায়গা থেকে 2 মাসে পাইতাম, তো বা আধা মাসে পাইতাম, আমার ব্যবসার পেটে লাথি মারলে তো আমার মুখ দিয়ে কথা বাড়িত। এরকম কারো মুখে কি আমরা এই কথা শুনছি? আমি তো দেখছি ডিটোয়ারের লোকেরা বলছে যে এটা তাদের তেমন কিছু লাভ হয় নাই। তারা বরং এই এক্সিস্টিং যে অবস্থা আছে সেটারও তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে কি তাদের মানে ব্যবসায় এখনো যে কতগুলো জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেগুলো সমালোচনা তো করছে কয়েকদিন আগে। এবং সেই লোকেরা আবার তুলাধুনা করতেছে এই ইউনুসের লোকেরা। আপনি দেখেছেন নিশ্চয় এটা। আমার মনে হয় যে এফবিসিসিআই থেকে বা বাংলাদেশের কোনো, আমি দেখতেছি যে বাংলাদেশের কিছু বামপন্থী লোকজন এবং জুলাই আন্দোলনের সাথে যারা সরাসরি জড়িত ছিলেন, তাদের মধ্যে মাহা মির্জা বা এরকম যারা অ্যাক্টিভিস্ট ধরনের যারা আছেন, তারা এটার খুব এটার খুব সমালোচনা করতেছেন এই চুক্তিটার। ধরেন যারা আমরা বামপন্থী অধ্যাপক যাদেরকে চিনি, অধ্যাপকরা, তারা এটা বলতেছেন। কিন্তু আমরা ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু এইটা নিয়ে আমাদের ঝামেলা হইতেছে, এটা আমরা সমস্যা হইতেছে, এরকম আমরা শুনতেছি না শুনতেছি। ব্যবসায়ীরা বলে আসেন যে ব্যবসায়ীরা যে চুক্তি করছে সেটা যদি ব্যবসায়ীদের অনুকূলেই যায় তাহলে ওরা আপত্তি কেন করবে? আচ্ছা, ব্যবসায়ীরা কি বাংলাদেশের ক্ষতিটা দেখতেছে না, বা বাংলাদেশের যে ব্যবসায়ীরা কোনোদিন বাংলাদেশের ক্ষতি লাভ দেখে না, ওরা নিজেদের লাভ দেখে। মানে ব্যাপারটা ওরকম, যদি আমরা বিদেশ থেকে মানে খাদ্যশস্য না মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট আমদানি করি, তাহলে তো এইটার একটা মূল্যস্ফীতিজনিত চাপ বাংলাদেশের উপর পড়বে, সবকিছু দাম বেড়ে যাবে, তাদেরও জিনিসটার মানে এইটার ব্যাপারে কি তারা এটা লাভ ক্ষতিটা দেখতে পাচ্ছে না ব্যবসায়ীরা যারা এটা রপ্তানি আমদানির সাথে জড়িত? আনিস ভাই, আমার কাছে ডিটেইলস তো এই মুহূর্তে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরবর্তী প্রসঙ্গে যাই। সম্প্রতি ডয়েচে ভেলে প্রকাশিত সাক্ষাৎকারে মানবাধিকার বিশেষজ্ঞ আইরিন খান বলেছেন যে আওয়ামী লীগের উচিত ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিজেদের কোনো ভুল স্বীকার করার পথে হাঁটে নাই। তারা জুলাই আন্দোলন নিয়ে ষড়যন্ত্র তত্ত্বটাই বেশি করে বলতেছে। ভুল স্বীকার না করে ক্ষমা না চেয়ে তাদের পক্ষে প্রত্যাবর্তন সম্ভব কিনা, আনিস ভাই যদি একটু মন্তব্য করতেন। ভুল স্বীকার করা তো অবশ্যই জরুরি, কারণ একটা আন্দোলন হলো, সেখানে আপনাদের কি দোষ ছিল, অন্যদের কি দোষ ছিল, কেন আপনারা এই কোটা আন্দোলনের শুরু থেকেই অনমনীয় ভাব দেখালেন এবং যে জিনিসটা অতি সহজেই সমাধান করা যায় সেদিকে না গিয়ে দমন পীড়নে গেলেন, সেই জায়গায় তো আপনাদের তো এটা জবাবদিহি করতেই হবে। এখানে ভুল স্বীকার তো প্রশ্ন আসে, কিন্তু এখন একটা রাজনৈতিক দল কিভাবে আগাবে না আগাবে সেটা তো তাদের বিষয়, তারা আসতে পারবে কি না পারবে সে বিষয়ে তো আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না। কিন্তু নাগরিক হিসাবে আমি বলবো যে তাদের ভুল স্বীকার করা, কিন্তু ভুল স্বীকার করছি না কেন সেটাও বিশ্লেষণ করা, এই ব্যাখ্যা দেওয়া দরকার। ভুল স্বীকার করার কোনো মানে ভুলটা স্বীকার করতে হলে তো জুলাই আগস্টের এই আন্দোলনের সময়টা বা সেই সময় যে এত লোকগুলি মারা গেল, কেন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী গুলি করলো, সেই ব্যাপারটা নিয়ে কিছু বলা দরকার। আপনার কাছে কি এটা মনে হয় যে আওয়ামী লীগ কখনো এই পথটার সন্ধান করতেছে, যেটা রিকনসিলিয়েশন বলে, যেটা মঞ্জু ভাইরা
5 আগস্টে পরপর বলতে শুরু করছিল যে একটা রিকনসিলিয়েশনের জায়গা থেকে এটা করা সম্ভব কিনা, আপনার এটা মনে হয় যে আওয়ামী লীগ এটা করতে চাচ্ছে? না, আওয়ামী লীগ মনেই করতেছে যে এটা ষড়যন্ত্র হয়েছে? না, ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের যে বক্তব্য দেয় তাদের মতো তারা যদি বুঝাতে পারে যে ষড়যন্ত্র হয়েছে, সেটা যেমন কিছু কিছু ক্ষেত্রে সত্যতা পাওয়া যায়, আবার এই তাদের যে একগমি ছিল, তারা যে দমন পীড়নে গিয়েছে, তারা যে শুরু থেকেই একটা সাধারণ বিষয়কে পাত্তা দেয় নাই, এগুলো তো তাদেরকে স্বীকার করতে হবে। এটা স্বীকার না করে তো এখনো যাবে না। এবং রিকনসিলিয়েশনের জায়গাটা তারা খুঁজতেছে কিনা আমি জানি না, বাট বাংলাদেশ এখন যেদিকে যাচ্ছে, যেদিকে অগ্রসর হচ্ছে, সেটা একটা পক্ষ মনে করতেছে যে আমরা এমন এগিয়ে আছি, আমাদেরই রাজত্ব থাকবে, অন্যদের রাজত্ব থাকবে না। কিন্তু এই দিন তো বেশি দিন চলবে না। এটা আপনার একটা পক্ষকে যদি আমরা অবরুদ্ধ করে রাখি, একটা পক্ষের বাকস্বাধীনতা হরণ করি, একটা পক্ষকে আমরা জেলে রেখে দিই, তাহলে একদিন না একদিন এটার তো একটা বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণটা কি? সেই বিস্ফোরণটা গৃহযুদ্ধের দিকে যাওয়া। সো বাংলাদেশে রিকনসিলিয়েশনটা তো সরকার, বিরোধী পক্ষ, সবার পক্ষ থেকেই জরুরি। এখন যদি তারা মনে করে যে না, জরুরি না, আমরা যেরকম একটা হিংসার চাষ করে যাচ্ছি, একজন আরেকজনের বিরুদ্ধে হিংসাই চালিয়ে যাব, তাহলে সমাজ কোথায় গেল? গুল্লি যাক, তাহলে দেশ কোথায় যেগুলো, সেগুলো আমাদের দেখার কিছু নাই। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো ভূমিকা আছে বলে আপনি মনে করেন কিনা? মানে সরকারের অবশ্যই ভূমিকা আছে। আওয়ামী লীগ তো একটা পার্ট না, তারও ভূমিকা আছে, সরকারেরও ভূমিকা আছে, এবং বহির্বিশ্বেরও ভূমিকা আছে। আমি তো মনে করি না যে আওয়ামী লীগ কালকে চাইলেও এমনি বাংলাদেশে তাদেরকে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জায়গায় তো অনেকগুলো ফ্যাক্টর আছে, তাই না? ওকে, আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে আসি অন্য একটা প্রসঙ্গে, কিন্তু তার আগে দর্শকদের একটা মতামত পড়ে শোনাই। জনাব মোহাম্মদ রাহিদুল ইসলাম, উনি বলেছেন যে এর চেয়ে 1000 গুণ ভয়াবহ চুক্তি ভারতের সাথে আছে, কিন্তু খালেদ ভাই ও আনিস ভাইয়ের এই নিয়ে মাতামাতি নেয়, এটা নিয়ে চিন্তার বিষয়। আমি আবার বলি, ভারতের সঙ্গে যতগুলি চুক্তি আছে সেগুলি প্রকাশ করা হোক, এবং সেগুলির মধ্যে কোনটা ভয়াবহ সেটা জানা হোক। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে বারবার এই আবেদন জানাইছিলাম যে আপনারা চুক্তিগুলি সামনে আনেন এবং চুক্তিগুলি বাতিল করেন যেগুলি আমাদের জন্য ক্ষতিকর। ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে প্রথম আন্তর্জাতিক যে নির্বাহী নির্দেশ সামনে আনছেন সেটা হচ্ছে আদানির টাকা দেওয়া, কিভাবে তাড়াতাড়ি করে আদানির টাকাটা পরিশোধ করা যাবে, সেটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত। এবং এই সরকারের ক্ষেত্রেও সমকথা প্রযোজ্য ভারতের সাথে। আমি পানি সম্পদ মন্ত্রীকে জিজ্ঞেস করছিলাম আপনারা পানি চুক্তি কি করবেন, উনি বলেন যে যেটা আছে এটা রাখতে পারলে আমি খুশি। সত্যি সত্যি আমার অনুষ্ঠানে আবার দেখেন, চেক ইট ব্যাক, এর চেয়ে ভয়াবহ চুক্তিগুলি আপনিও দেখান। আমি মঞ্জু ভাইয়ের কাছে আসি, আমার কাছে মনে হয় যত রকম আন্তর্জাতিক চুক্তি আছে এর চেয়ে যদি 1000 গুণ ভয়াবহ হয়, এগুলি বাতিল করেন ভাই সদাশয় সরকার। এবং জামাতে ইসলামী যারা আছেন, আপনারা যারা এনসিপি আছেন, তারা এটার বিরোধিতা করেন। মঞ্জু ভাই এটার বিরোধিতা করেন ভয়াবহ চুক্তিগুলোর। মঞ্জু ভাই, আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার মোটামুটি 1.5 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে গেছে, বিএনপি সরকার ক্ষমতায় 4.5 মাসে বেশি হয়েছে আসছে, কিন্তু মানে যারা মানে সহযোগিতার জন্য, মানে খুনের সহযোগিতার এনাবলার হিসেবে যারা গ্রেফতার হয়েছিলেন, সেই লেখক, গবেষক, সাংবাদিক শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু, কিংবা শ্যামল দত্ত, কিংবা ফারজানা রূপা, শাকিল, যাদেরকে আমি চিনি, তাদের কয়েকজনের নাম আমি আপনার বললাম, যে তাদের বিরুদ্ধে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, পুলিশের বড় কর্তার পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা হবে। এই ব্যাপারটা আসলে আপনি কেমন ভাবে দেখেন, যে এই হত্যা মামলাগুলি যে আবার নতুন করে হবে 2 বছর কারাভোগের পরে, সেটা আপনি কেমন ভাবে দেখেন, সেটা আপনি একটু আমাদেরকে বলবেন। আর আপনারা খালি আমি একটা সেকেন্ড একটু শোনাই, যে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে লভ্যাংশ সহ পুরো টাকা ফেরত পাবেন আমানতকারীরা। একীভূত হওয়া 5 ব্যাংক নিয়ে সংসদে বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শকরা এই বিশ্বাসে আস্থা রেখেছেন কিনা? শতকরা 30% আস্থা রেখেছেন, শতকরা 70% আস্থা রাখেন নাই। 3300 ভোট দেওয়া হয়েছে এই যারা আটকে আছেন লেখক সমাজে। একটু সংক্ষেপে যদি বলেন মঞ্জু ভাই। আপনার তো অনেকগুলো ইস্যু জমা গেছে, একসাথে সংক্ষেপে বলা কঠিন। আমি একটা প্রশ্ন করি আনিস আলমগীর ভাইকে, উনি পরে উত্তর দিলে চলবে। উনি যে বলছেন যে এটা এক সময় বিস্ফোরণ ঘটবে, মানে আওয়ামী লীগ, যে আমরা আওয়ামী লীগকে স্পেস দিচ্ছি না, বা আওয়ামী লীগের লোকেরা জেলে আছে, তো এই বিস্ফোরণ থেকে বাঁচার একটা ফর্মুলা উনি আমাদেরকে দিতে পারেন কিনা, যে কি করলে এটা সমাধান হতে পারে? এটা আমি ওনার কাছ থেকে শুনতে খুব আগ্রহী। নাম্বার সময় উনি বলবেন। নাম্বার 2 হচ্ছে যে আমরা আপনি যে কথাটা বলেছেন যে যারা সাংবাদিক, বুদ্ধিজীবী, যারা বিভিন্নভাবে জেলে আছেন, দেখেন আমরা এই সংকটগুলো সমাধানের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো একটা পথ খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না? যে ইমিডিয়েট আমাদের যে স্মৃতি আছে, ইমিডিয়েট যে স্মৃতিগুলো আছে, যে দমন নিপীড়নের,
যখনই ওই প্রসঙ্গগুলো আসে তখনই কিন্তু অতীত সামনে চলে আসে। অতীত সামনে চলে আসলেই, যেমন ধরেন আমি দুই একটা উদাহরণ দিই আপনাকে, যেমন সাব্বির হোসেন চৌধুরী মুক্তি পেয়েছেন, যেমন নারায়ণগঞ্জের যেই সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি মুক্তি পেয়েছেন। এগুলো নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে যে এটা কোনো আন্ডারস্ট্যান্ডিং কিনা, এটা কোনো রিফাইন আওয়ামী লীগ তৈরি কিনা। তাহলে বুঝতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আইনের গতিকে সঠিকভাবে চালানো একটা কঠিন ব্যাপার, এবং এই অসুবিধাগুলো বিভিন্নভাবে হচ্ছে। তো আমি যেটা মনে করি যে আইনের গতি স্বাভাবিকভাবে চলা উচিত, কিন্তু আমাদের বিচারাঙ্গন যেটা বা আইন যেখানে প্রয়োগ হয় সেখানে তো আমরা এখনো একটা স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি করতে পারি নাই। আপনি যে সমস্ত ব্যক্তিদের নাম বলেছেন, ওনাদের বিভিন্ন ইস্যুতে ওনাদের বিতর্কিত ভূমিকা আছে, বিভিন্ন ইস্যুতে ওনারা ফেসিবাদ উৎপাদনের পেছনে ওনাদের লেখনী, ওনাদের ভূমিকা, ওনাদের নির্লজ্জ অবস্থান আছে। আপনাকে একটা কথা বলি মঞ্জু ভাই, আমি একটা কথা বলতে পারি। আমি বাংলাদেশে দেখি কি, আমি বাংলাদেশে, মঞ্জু ভাই এইটাও একটু অ্যাড্রেস করে দেন। আমি বাংলাদেশে দেখি কি, যার ক্ষমতা আছে তার কিছু হয় না, আপনি তাদেরকে ফেসিবাদ উৎপাদনের জন্য আপনি বলতেছেন, অথচ যারা, যেই ব্যবসায়ীরা, যেই ক্ষমতাধর, যেই শিল্পপতিরা ওইখানে দাঁড়ায় কি কি বলছে, আমি আর এগুলি বলতে চাই না, তাদের কিছু হয় নাই। উনাদেরকে যারা বেতন দিচ্ছেন তাদেরও কিছু হয় নাই। 21 পুরস্কার পাইছে কয়েকজন। আমার কথা তো শেষ করতে পারি নাই, তাই আপনার আর এই প্রশ্নটা করতে হইতো না। জি, দেখেন, যখন কেউ অপরাধ করে পালায়ে যায়, আপনি দেখবেন যে কোনো একটা বাসায় যদি খুন করে যদি কেউ পালায়ে যায়, পুলিশ এসে যখন খুনিকে পায় না, তখন ওই বাসার কাজের লোককে গ্রেফতার করে নিয়ে যায়। ঠিক আছে? তো আমরা যেমন আমাদের 71 সালে আমরা দেখেছি যে পাকিস্তানি যারা গণহত্যা চালিয়েছে, যারা মানে আমাদের উপরে এই দুঃশাসন চাপিয়েছে, তারা কিন্তু ঠিকই সবাই চলে গেছে, আত্মসমর্পণ করে তারা পার পেয়ে গেছে। কিন্তু তাদের দালালরা যারা এখানে রয়ে গেছে, তাদের সাথে কিন্তু আমাদের এখন ফাইট করতে হচ্ছে। লম্বা 50 বছর 52 বছর আমরা তাদের সাথেই লড়াই করে যাচ্ছি। শেখ হাসিনা এবং তার প্রধানরা যখন চলে গেছে, এবং যারা আছে এদেরকে যারা বেতন দিছে, আমি যাদের কথা বললাম, এদেরকে যারা বেতন দিছে, তাদের সাথে তো আপনাদের সরকারের বিরোধী দলের নেতাদের সারাক্ষণ আমি দেখি। আমি কথাটা শেষ করতে দেন আমাকে। না না, এটা কি না না মঞ্জু ভাই, আপনি তো সুন্দর করে কথা বলেন, আপনার কথা শুনতে ইচ্ছা করে। মানে খুনি পালায় গেছে, চাকর আছে, এটা কি এই ক্ষেত্রে মিলল? খুনিদের কথাটা শেষ করি। জি, আমি আপনার কথাটা শেষ করি। আওয়ামী লীগকে আমি 5ই আগস্টের পরে 3 ভাগে ভাগ করতে দেখতেছি। এক ভাগ হচ্ছে পলায়ন লীগ, এরা হচ্ছে পালায়ে গেছে। আরেক ভাগ হচ্ছে সমঝোতা লীগ, এরা নানাভাবে সমঝোতা করে, পয়সা করে দিয়ে, নানা সুযোগ সুবিধা দিয়ে আছে, যেটা যাদের কথা আপনি ইঙ্গিত করছেন, বড় মালিক, বড় মানে এরা হচ্ছে সমঝোতা লীগ। এরা নানাভাবে সমঝোতা করে, চাঁদা দিয়ে, পয়সা করে দিয়ে এরা আছে। আর হচ্ছে তৃতীয় শ্রেণীর যেগুলো আছে, তারা 2-4টা গ্রেফতার হয়েছে, যারা হচ্ছে আওয়ামী লীগ আমলেও তেমন কিছু ভাগ পাইতে পারে নাই। যেমন আমাদের আনিস আলমগীর ভাই কিন্তু আওয়ামী লীগ আমলে তেমন কোনো ভালো পদবি পান নাই, কিন্তু উনি আওয়ামী লীগের সাংবাদিক হিসেবে ওনার একটা পরিচিতি আছে। এই সমস্যাগুলো হয়েছে এই তৃতীয় শ্রেণীর লোকদের উপরে গিয়ে। তো এইটাই হচ্ছে যে আমাদের সংকটের জায়গা। প্রধান শত্রু যখন পালায়ে যায়, যেমন আমরা যতগুলো বিচার করতেছি দেখছেন যে সব অ্যাবসেন্সিয়ার বিচারগুলো হচ্ছে, প্রেজেন্ট যারা আছে তারা কেউ সামনে আসছে না। তো আপনার এই সংকটগুলোকে আমি অ্যাড্রেস করতে চাই, এবং এই সংকটগুলো আস্তে আস্তে অ্যাড্রেসেস হবে, কারণ ডিউ টু আমরা তো একটা জট খুলতে পারছি না। সেজন্য আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত মূল অপরাধীরা 2-4টা শাস্তি না পাবে, ততক্ষণ পর্যন্ত অপরাধীদের ক্ষোভটা এই দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকেরা পয়সা দিয়ে ম্যানেজ করে থাকবে, সমঝোতা করে থাকবে, এবং কিছুদিন পর 2-4টা নানাভাবে মানে ওই প্রায়শ্চিত্ত ভোগ করবে। আর কিছু লোক মানে তৃতীয় অবস্থায় থেকে তারা কিছুটা বিপদের মধ্যে পড়বে। ওকে, এটা গ্রাজুয়ালি এটাকে আমাদের, এটা হচ্ছে বাস্তবতা। আমরা বাস্তব কথা বলতে গেলে সমস্যা হয় কি, মানে আইনের শাসনে বিচার বিভাগ কখনো এরকম। আমি আপনাকে বলি, আমি যখন আমেরিকার ইস্যুটা নিয়ে যখন তথ্যভিত্তিক আলোচনা করতে গেলাম, তখনই আপনারা আমাকে ব্লেম দিয়ে দিলেন যে আমি আমেরিকার পক্ষে কথা বলছি। আমি বলছি, আমি একটু শেষ করি। আমি বলছি যে আমেরিকার সাথে চুক্তিটা পুনর্মূল্যায়নের এবং রিভিউ করার সুযোগ আছে, এবং সেখানে আমাদের যেই জায়গায় আমাদের সাথে মনে হবে যে আমাদের স্বার্থ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমাদের স্বার্থ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমি মনে করি টু দ্য পয়েন্ট আলোচনা আসা দরকার। চ্যাট জিপিটি হোক, আনিস জিপিটি হোক, কিছু একটা বের করে আমাদেরকে তথ্য সহ দিলে আমাদের জন্য সুবিধা হবে। তাইলে আমরা
টোটাল ডিসকাশন মঞ্জু ভাই, আপনি কারো পক্ষে কথা বলতেছেন, সেই ব্লেম আমি দিব না। আমি শুধু ছোট্ট একটা তথ্য দেই আপনার, আপনি তো খুব তথ্য নির্ভর লোক, আপনার তথ্য দেই আমি। এই সংসদের একজন সংসদ সদস্য, তার নাম ব্যারিস্টার রুমিন ফারানা, উনি বলছেন যে উনি এটা সংসদে আলোচনা করতে চান, নোটিশ আকারে তুলতে হইলে 5 জন সংসদ সদস্য লাগে। সেই 5 জন সংসদ সদস্য তিনি সরকার এবং বিরোধী দলের মধ্যে থেকে পান নাই। চুক্তিটা হয়েছে 9 ফেব্রুয়ারি 2026। আজকে আমরা যখন কথা বলতেছি তখন 9 জুলাই 2026। এতদিনের মধ্যে কেন এটা পাওয়া গেল না? পৃথিবীতে কিন্তু সব বিষয়ে আলোচনা হয়ে গেছে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিটা নিয়ে আলোচনা হইতে পারে নাই। খালেদ ভাই, আপনাকে আমি বলি, প্রশ্নটা তো আপনারই ভুল প্রশ্ন। যারা এই চুক্তির সাথে রিলেটেড জানেন, এই চুক্তির সাথে তো বিএনপি, জামাত, এনসিপি রিলেটেড। জামাত বলছে যে সে রিলেটেড না, তাহলে জামাত মিথ্যা বলছে। জামাত শফিকুর রহমান বলছে তাকে জিজ্ঞেস করা হয় নাই। ভাই, পরে তো ডাক্তার আব্দুল্লাহ তাহেরের একটা ইন্টারভিউ বেরিয়েছে পুরানো দিনের, যে উনি আমেরিকান এমবাসি থেকে বেরোচ্ছেন, ওনাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছে যে মার্কিন চুক্তিটার ব্যাপারে আপনাদের মতামত কি। উনি বলেছেন চুক্তিটা আমরা পর্যালোচনা করছি, আমাদের মতামত। সেটা অন্য কথা। উনি আবার পরে বলছেন যে এই চুক্তিটা না, স্পেসিফিক এই চুক্তি না। আচ্ছা, যাই হোক, শফিকুর রহমান সাহেব বলছেন জামাতের সাথে তাদের কথা হয় নাই, তাহলে মিথ্যা বলছেন শফিকুর রহমান, আপনার কথা না। যদি এখানে তো যুক্তির একটা বিষয় থাকে, যদি ওনাদের সাথে কথা না হয়ে থাকে তাহলে ওনারা কেন রুমিন ফারহানার সাথে বা ওনারা এই বিষয়টা নিয়ে কথা বলছেন না? বরং জামাতের আমির তো সেদিন পার্লামেন্টের সেখানে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকা আমাদের ঐতিহাসিক বন্ধু না, এই ধরনের কি একটা বলেছেন, ঐতিহাসিক বন্ধু বলছেন। আপনি দুইটা বিষয় বলেন, আপনি রুমিন ফারহানার বিষয়টাও বললেন, একই সাথে আরেকটা জিনিস খেয়াল করেন, ব্যারিস্টার আরমান নামে একজন সংসদ সদস্য আছেন জামাতের, উনি কিন্তু পোশিনের ব্যাপারে একটা আলোচনা তুলেছিলেন, সেটাও কিন্তু পার্লামেন্টে আলোচনার জন্য রাখা হয় নাই। সুতরাং আমাদের এটা হচ্ছে সরকারের নীতির উপর নির্ভরশীল। আমি এখনো মনে করি পোশিন নিয়েও পার্লামেন্টে আলোচনা হওয়া দরকার, এবং মার্কিন চুক্তিটা পার্লামেন্টে রিভিউ হয়ে কোন কোন জায়গায় আমাদের স্বার্থ, কোন কোন জায়গায় রক্ষিত হচ্ছে, কোন কোন জায়গায় আমরা, আমার মনে হয় এটা একটা প্রপার প্রস্তাব। আমি একটু আনিস ভাইয়ের কাছে আসি। আনিস ভাই, মঞ্জু ভাই আপনাকে শেষ আলোচনায় আপনার কাছে একটা প্রশ্ন করছে যে এই বিস্ফোরণ থেকে বাঁচার কোন রকম ফর্মুলা আপনি এটা দিতে পারবেন কিনা। 2, আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই ওইটা আপনি একটু বললেন, যে শেষ প্রশ্ন আপনার জন্য, যে বার কাউন্সিলের মতো পরীক্ষার মাধ্যমে সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চান বর্তমান তথ্যমন্ত্রী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এরপর ডক্টর ইউনূস আমলে, বর্তমান সময় বাজারে নাই এমন পত্রিকার সার্কুলেশন সরকারি হিসাবে মানে লাখের উপরে দেখানো হচ্ছে। এটাতে কোনো সরকারে হাত দিতে চায় না, শুধু সাংবাদিকদেরই নিবন্ধনের ব্যবস্থা করতে চায়। তাহলে মানে এটা কিরকম, মানে সাংবাদিকদের মক্কেল আসলে কারা হবেন? তাহলে বার কাউন্সিলের মতো যদি এরকম করে সাংবাদিক নিবন্ধন করা হয়, তাহলে এই সাংবাদিকরা কারা হবেন? আমরা 2টা বিষয় আপনার কাছে জানতে চাই, যে এই বিস্ফোরণ থেকে বাঁচার উপায়, যেটা মঞ্জু ভাই আপনাকে প্রশ্ন করেছেন, আর সাংবাদিক নিবন্ধন নিয়ে আনিস ভাই। বিস্ফোরণ থেকে বাঁচার উপায় হচ্ছে যে আমরা ঘৃণার চাষ বন্ধ করা। আমরা যদি দেখি যে 5 আগস্টের পর থেকে প্রতিহিংসা, 5 আগস্টের আগে মঞ্জু ভাই আমার সাথে যেভাবে সম্পর্ক বা রাজনৈতিক দলগুলোর সাথে একজন আরেকজনের যে সম্পর্ক, সেটা 5 আগস্টের পর থেকে কেন চেঞ্জ হয়ে গেল? কারণ আমরা 5 আগস্ট চেয়েছি কি, আমরা চেয়েছি যারা অপরাধী তারা অপরাধী সাজা পাবে। কিন্তু আমরা যেটা দেখলাম, রাষ্ট্রীয়ভাবে যেটা দেখলাম, সেটা হচ্ছে যে না, তুমি অপরাধ করো আর না করো, তোমার রাজনৈতিক বিশ্বাসের কারণে তোমাকে সাজা পেতে হবে। তুমি এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, বা তুমি সিটিজেনই না, তোমাকে ধরে ধরে জেলে দেওয়া হবে, তুমি সেটাই মেনে নিতে হবে। এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও আমরা যেটা দেখলাম, আপনি হেফাজতের প্রসঙ্গটা তুললেন, শাপলা চত্বরের যে মামলাটা, আপনি দেখেন সেদিন যারা আপনার সূর্য সন্তান হিসেবে স্বীকৃতি পেয়েছিল সরকারি মহলে, তারা এখন বিপদগামী সরকারি কর্মকর্তা। তো একই ঘটনা যদি আবার ঘটে, তাহলে এখন যারা সরকার সূর্য সন্তান হিসাবে এইসব মামলাগুলো করছেন, তারা আবার বিপদগামী কর্মকর্তা হবেন। এই যে ধারাটা, সরকার যেভাবে চলবে, সরকার তো সরকারের একটা যন্ত্র আছে, সেই যন্ত্রকে আপনি যখন এখানে যখন রাজনীতি ঢুকিয়ে দেবেন, রাজনীতির ইচ্ছা অনুযায়ী যখন ওই যন্ত্রটা চালাতে চাইবেন, তখন প্রতিহিংসার রাজনীতি, তখন সমাজে অনাস্থার রাজনীতি, অনাস্থার সৃষ্টি, বাহিনীগুলোর মধ্যে অনাস্থা। আজকে আমি বরিশালের কিছুক্ষণ আগে দেখলাম, বরিশালের কতগুলো পুলিশ অফিসারকে পিটাইছে, ওরা এটা নিয়ে কথা বলতেছে। তাহলে আমরা কিভাবে আস্থা পাবো, আমরা কিভাবে কাজ করব? তারা কয়েকজনের বক্তব্য সেখানে। সো আপনি একটা বাহিনীকে যদি আপনার নিজস্ব বাহিনী তৈরি করে রাখেন,
পুলিশের উপর এত অত্যাচার গেল, পুলিশ এখনো ঠিক হয় নাই, পুলিশ সেই আগের মতোই আছে, পুলিশ এখনো সেই আগের মতোই সরকারি দলের কথায় উঠে আর বসে এবং প্রতিপক্ষকে পিটায়, এবং প্রতিপক্ষকে পিটানোর ক্ষেত্রে কেউ কেউ আবার একদম 1 ডিগ্রি আগে যায়, যে যাতে তাকে করে আওয়ামী লীগ ভাবতে না পারে, তার স্বৈরাচারের দোষর না বলতে পারে। এই 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 যে মেন্টালিটি, এই মেন্টালিটি গুলো থেকে আনিস যদি ভাই, আমরা বেরিয়ে আনিস ভাই, আসি। আমি 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 একটু সরল করে আপনাকে প্রশ্নটা করতে চাই যে ধরেন কিন্তু কোনো ফর্মুলা পেলাম না। আমি একটু প্রশ্নটা করি, 15 বছর ধরে তো আওয়ামী লীগ যে সময়টা ছিল সেই সময়টার মধ্যে আমি দেখি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইনস্টিটিউশনগুলা, সেটা বিচার বিভাগ হোক, সেটা পার্লামেন্ট হোক, সবগুলো। এখন আওয়ামী লীগ যে এই ক্ষতিটা করছে এবং সাধারণ মানুষ যে এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ কারাগারে মারা গেছে, কেউ গুম হয়ে মারা গেছে, কেউ এমনি মারা গেছে, এইটার জন্য প্রথম দায় তো আওয়ামী লীগের উপর আসা উচিত যে ভাই আমরা এটা করছি, এটার দায় আমরা নিতেছি। যদি এটা না হয় তাহলে হিংসা হানাহানি এটা কেমনে বন্ধ হবে? দেখেন আনিস ভাই, আপনি সবচেয়ে যৌক্তিক কথাগুলি বলেন, কিন্তু আপনার কথাটা যখন আওয়ামী লীগের পক্ষে যায় তখন একটা বাচ্চা যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার তো একটু কষ্ট লাগবেই না? মানে এটা স্বাভাবিকভাবে, এটা কি মনে হয় আনিস ভাই? মানে এটা আওয়ামী লীগের প্রথমে আসা উচিত না দায়িত্বটা? আওয়ামী লীগের দায়িত্বটা যে আসা উচিত, এটা তো আমরা এর আগে আলোচনা করলাম। জি, আওয়ামী লীগ তো অবশ্যই এটা নিয়ে কথা বলতে হবে, রিকনসিলিয়েশনের বিষয় হলে সে একটা পার্ট। হ্যাঁ। এখন এটা কিভাবে হবে, এই ফর্মুলাটা যার জি ফর্মুলাটা যে পক্ষগুলো, ফর্মুলাটাই তো আপনার কাছে যাচ্ছে। জি ফর্মুলা হচ্ছে যে যতগুলো পক্ষ আছেন আপনারা একসাথে বসেন, বসে ঠিক করেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি তোকে কিলাবো, আমি তোকে পিটাবোই, তুই এখানেই থাকবি, আপনার মনোভাব চেঞ্জ না হওয়া পর্যন্ত এই ফর্মুলা তৈরি হবে আচ্ছা, না। ঠিক আপনি আছে। আগে নিজের মনোভাব ঠিক করেন যে এও এই দেশের নাগরিক, এ পাকিস্তান যাবে না পালাইয়া, ও আমেরিকা যাবে না, ও আপনি যে ভারতের কথা বলতেছেন, ভারত না গিয়ে কোথায় যাবে? ভারত ছাড়া আর কোথায় জায়গা আছে? সে কি পাকিস্তান যাবে না আমেরিকা যাবে? ভারতে তো যাবে না, মায়ানমার যাবে। তো যেখানে জায়গা পাবে সেখানেই যাবে। যেখানে আপনার উপরে যখন এই অত্যাচার আসবে তখন তো ভারত আপনাকে নেবে না, তখন আপনি পাকিস্তানও পাবেন না, এত দূর যাবেন কি করে?